আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে জেট স্ট্রিম। জেট স্ট্রিম কি, কাকে বলে, কি বৈশিষ্ট্য, গতিবেগ কেমন, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, কত রকমের হয় ইত্যাদি বিষয়গুলি আমরা আলোচনা করব। তা জেট স্ট্রিম কি বা কাকে বলে? দেখো, ডাব্লিউএইচও একটা সংজ্ঞা দিয়েছে, এ স্ট্রং ন্যারো কারেন্ট কনসেন্ট্রেট along a quasi-horizontal axis in the upper troposphere or in the stratosphere, characterized by strong vertical and lateral wind shear and featuring one or more velocity maximum is called jet stream. আমরা এটাকে ছোট ছোট ভাবে বর্ণনা করি। মূলত জেট স্ট্রিম দেখো কোথায় প্রবাহিত হয়, আমরা জানি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের এই ঊর্ধ্ব অংশে। সবসময় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশেই নয়, খানিকটা তার পরবর্তী স্টেজ স্ট্র্যাটোস্ফিয়ার, তার নিম্ন অংশেও প্রবাহিত হয়, অর্থাৎ এই অঞ্চল বরাবর প্রবাহিত হয়। এখানে প্রশ্ন আসতে পারে, ট্রপোপজ তো শান্তিপূর্ণ স্তর, এখানে তো প্রবাহিত হয় না। একদমই তাই, প্রবাহিত হয় মূলত ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে কিংবা স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন অংশে। এই অঞ্চলটা হচ্ছে তার প্রবাহের গতিপথ। এটা অত্যন্ত ন্যারো বা সংকীর্ণ। দেখো, জেট স্ট্রিম আর ন্যারো ফাস্ট মুভিং এয়ার কারেন্ট বা উইন্ডস, অত্যন্ত সংকীর্ণ আকারে বায়ুটা প্রবাহিত হয়, অর্থাৎ বিশাল পরিসর জুড়ে বায়ুটা প্রবাহিত হয় না, অত্যন্ত সংকীর্ণ জায়গা জুড়ে বায়ুটা প্রবাহিত হয়। They are found in high altitude at the boundary between troposphere and stratosphere. ট্রোপোস্ফিয়ার এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্ভুক্ত স্থানে, অর্থাৎ উচ্চ ট্রপোস্ফিয়ার এবং নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্ভুক্ত জায়গায় এই জেট বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়, যার গতিবেগ থাকে প্রায় 50 থেকে 250 মাইল প্রতি ঘন্টায়। খুব সহজভাবে যদি আমরা আলোচনা করি তাহলে জেট জেট স্ট্রিম কি, তাহলে বলতে হবে উচ্চ ট্রপোস্ফিয়ার বা নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে সংকীর্ণ অঞ্চল দিয়ে, মানে আইসোথ্রাম বা সমষ্ণরেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্ব দিকে আঁকা বাঁকা পথে বা সর্পিল আকারে যে বায়ু প্রবাহ হয় তাকেই বলা হয় জেট স্ট্রিম বা জেট বায়ু প্রবাহ। এখানে একটা বিষয় উল্লেখ হলো, দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা মাথায় রাখতে হবে, বারংবার এই প্রশ্ন আছে জেট স্ট্রিম কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, তাই অনেকে একে পশ্চিমা বায়ুও বলে থাকে। কোথায় প্রবাহিত হয়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার কিংবা নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে। এর আকার বা আকৃতি কেমন? এটা অত্যন্ত তরঙ্গায়িত, অর্থাৎ সর্পিল আকারে প্রবাহিত হয়, অত্যন্ত গতিসম্পন্ন এবং সংকীর্ণ বা ন্যারো আকারে প্রবাহিত হয়। এটি হচ্ছে জেট স্ট্রিম সম্বন্ধে মূল ধারণা। জেট স্ট্রিম কিভাবে আবিষ্কার হলো, এর পিছনে একটা ছোট্ট গল্প আছে। দেখো, 1920 সালে জাপানের একজন আবহাওয়াবিদ ছিলেন ওয়াসাবুরো ওইসি। ইনি ওই ক্লাইমেট টেস্ট করার জন্য, অনেক সময় ওয়েদার পর্যবেক্ষণ করার জন্য বেলুন, বড় বড় যে বেলুন হয়, যেটা আমাদের রিমোট সেন্সিং এ ব্যবহার করা হয়ে থাকে, দেখবে আগে প্ল্যাটফর্ম হিসাবে তোমার বেলুন উৎক্ষেপণ করা হতো। সেই বেলুনের সাহায্যে যখনই বারবার তিনি উত্থাপন করছিলেন, বিশেষ করে মাউন্ট ফুজি আগ্নেয়গিরির কাছে, বারংবার দেখছিলেন যে ওই 9 থেকে 12 কিলোমিটার উচ্চতার মধ্যে সেই বেলুনটা কিছুটা দিকভ্রষ্ট হচ্ছে, মানে কিছুটা দিক সরে যাচ্ছে, পুরো সোজাসুজি উঠছে না। তখন তিনি অনুভব করলেন ওখানে কোনো একটা বায়ু প্রবাহ নিশ্চয়ই রয়েছে, যে কারণের জন্যই এই ঘটনাটা ঘটছে। সেটা তার প্রথম অনুধাবন। এরপরে এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দেখো, এটা ছোট্ট গল্প। জেট স্ট্রিম ওয়াজ ডিসকভার্ড ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা আবিষ্কার হলো হোয়েন আমেরিকার জেট বম্বার ফ্লাইটার প্লেন ওয়াইল ফ্লাইং টুয়ার্ডস জাপান। কল্পনা করো, মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগর, তাহলে ডান দিকে রয়েছে আমেরিকা আর বাম দিকে রয়েছে এশিয়া মহাদেশ, অর্থাৎ এই অঞ্চলে রয়েছে জাপান। যদি মধ্যে প্রশান্ত মহাসাগর থাকে তাহলে ডান দিকে হবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বাঁ দিকে হবে এশিয়া মহাদেশ বা এই জাপানের যে অংশটার কথা বলা হচ্ছে। সেটাই বলছে, দেখো আমেরিকার জেট বম্বার ফ্লাইটার প্লেন ফ্লাইং টুয়ার্ডস জাপান, অর্থাৎ আমেরিকা জাপানের দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, পূর্ব অভিমুখ থেকে পশ্চিম অভিমুখে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। আমেরিকা জেট বম্বার ফ্লাইটার প্লেন ওয়াইল ফ্লাইং টুয়ার্ডস জাপান ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে, ফাউন্ড অবস্ট্রাকশন অফ অ্যান এয়ার সার্কুলেশন হুইচ ওয়াজ মুভিং অপোজিট ডাইরেকশন। দেখছে এই যাওয়ার সময় তাদের বিশেষ বাধা প্রাপ্ত হচ্ছে। ঠিক যেমন আমরা যদি হেঁটে যাই, দেখবে সামনে থেকে যদি ঝড় আসে, দেখবে মুখে চোখে অত্যন্ত ধাক্কা দেয় একটা, কিন্তু পিছন দিক দিয়ে যায় দেখবে আমাদের
জার্নিটা যেন খুব আরামযোগ্য হয়ে যায় মনে হয়, সেটাই ঘটেছে। অর্থাৎ তারা যাচ্ছে পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে পশ্চিম অভিমুখে, আর বায়ুটা আসছে পশ্চিম দিক থেকে, অর্থাৎ সামনাসামনি ধাক্কা লাগছে, যার ফলে ওই বিমানগুলিতে, মানে ওই যে ফাইটার জেট বিমানগুলি যাচ্ছে সেগুলি অত্যন্ত বাধার সম্মুখীন হয়েছে, প্রচন্ড হাওয়ার সম্মুখীন হয়েছে। তার জন্য রিডাকশন ইন দ্য ভেলোসিটি অফ দ্য জেট ফাইটার, অর্থাৎ তার ভেলোসিটি কমে গেছিল জেট বিমানগুলি। তারাই যখন পুনরায় ফিরে আসছে, জাপানে যখন ওই বোমা নিক্ষেপ করে তারা যখন পুনরায় আবার আমেরিকার দিকে ফিরছে, বায়ুটা তো এদিক দিয়েই প্রবাহিত হচ্ছে, এবার প্লেনটাও এদিকে প্রবাহিত হচ্ছে, তাই তাদের গতিটা ইনক্রিজ হয়েছে, বা আর তাদের বাধার সম্মুখীন হতে হয়নি। এই সময় বিষয়টা আমাদের খুব স্পষ্টভাবে উঠে এসেছিল। দেখো তাই লেখা আছে, the plane registered marked increase their velocity while they used to return to their base, অর্থাৎ ওয়েস্ট টু ইস্ট। যখন ওরা আমেরিকা থেকে জাপানের দিকে গেল, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেল, তখন একটা বিশাল বাধার সম্মুখীন হলো। কারণ কি? কারণ বায়ুটা পশ্চিম দিক থেকেই আসছে, অর্থাৎ মুখোমুখি ধাক্কা দিচ্ছে। তারপর আমরা যখন অর্থাৎ জাপান যখন এই আমেরিকা যখন ফিরে যাচ্ছে তাদের নিজস্ব দেশে, তখন বায়ুটা পশ্চিম দিক থেকেই যাচ্ছে, অর্থাৎ তার পিছনে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ খুব গতিটা তাদের বেড়ে গেছে। তখনই প্রথম অনুভব করা গেছিল যে এখানে কোনো একটা বায়ু প্রবাহ হয়, যে কারণে এই গতির যে হ্রাস বৃদ্ধি ঘটেছিল। পরবর্তীকালে 1944 সালের দিকে বেকেন বলে একজন রয়েছেন বিমান চালক, মানে জেট বিমান চলাচলের সঙ্গে তিনি জেট বায়ু এই ব্যাখ্যাটা তিনি করেছিলেন। জেট বিমানেই প্রথম এরকম ধারণা ধরা পড়েছিল বলেই নামকরণ তখন তিনি করেছিলেন বেকেন জেট স্ট্রিম বা জেট বায়ু প্রবাহ। কি এর বিশেষ বৈশিষ্ট্য? জেট স্ট্রিম কি, কত গতি, কোথায় উৎপত্তি হয়, তোমরা অলরেডি এর মধ্যে জেনে গেছো যে এর গতি প্রায় 50 থেকে 250 মাইল থাকে, কোথায় লক্ষ্য করা যায়, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে, সেইগুলোই আমরা এবার এখানে আলোচনা করব। দেখো, দ্য সার্কুলেশন অফ জেট স্ট্রিম ইজ ফ্রম ওয়েস্ট টু ইস্ট, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এটা আমরা এখনই জানলাম, বায়ুটা পশ্চিম দিক থেকে আসছে, তাই এর নাম পশ্চিমা বায়ু, কারণ বায়ুর যে দিক থেকে আসে নামকরণ হয় তেমন। পশ্চিম ইন এ ন্যারো বেল্ট, অর্থাৎ খুব সংকীর্ণ আকারে, ফিউ হান্ড্রেড কিলোমিটার উইথ, যার ব্যবধান হবে এই কয়েকশো কিলোমিটারের মধ্যে, অর্থাৎ প্রস্থ দ্য হাইট অফ 7.5 থেকে 14 কিলোমিটার, বা এটাকে অনেক জায়গায় 9 থেকে 12 বা 9 থেকে 15 এরকম বলা হয়ে থাকে, কারণ আমরা জানি এটা কোনো নির্দিষ্ট অ্যাকুরেট মাপ নেই, কারণ এটা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার এবং নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী একটি জায়গা। অর্থাৎ এখানে বলা হচ্ছে 7.5 থেকে 14 কিলোমিটারের মধ্যে আপার ট্রপোস্ফিয়ার, এখানে একটা হাইফেন পড়ে গেছে, আপার ট্রপোস্ফিয়ারে এটা প্রবাহিত হতে লক্ষ্য করা যায়। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম দিক থেকে পূর্ব অভিমুখী। অন দ্য অ্যাভারেজ দ্য জেট স্ট্রিম মেজার থাউজেন্ড অফ কিলোমিটার ইন লেন্থ, এর দৈর্ঘ্য কত থাকে? হাজারের অধিক, অর্থাৎ থাউজেন্ড অফ কিলোমিটার ইন লেন্থ, ফিউ কিলোমিটার ইন উইথ, অর্থাৎ এক্ষুনি বললাম কয়েকশো, ফিউ হান্ড্রেড কিলোমিটার ইন ব্যবধান মানে প্রস্থ, আর ডেপথ কত থাকে, অর্থাৎ গভীরতা কত থাকে, অর্থাৎ সে কতটা মোটা বা কতটা অঞ্চল জুড়ে সে প্রবাহিত হচ্ছে, 2 থেকে 4 কিলোমিটার থাকে তার ডেপথ। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কয়েক হাজার, প্রস্থ হচ্ছে কয়েকশো কিমি, আর গভীরতা বা ডেপথ হচ্ছে 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত। দ্য সার্কুলেশন ইজ ওয়েভি অ্যান্ড মিয়েন্ডার তোমরা জানো, মিয়েন্ডার মানে হচ্ছে নদী বাঁক, এক্ষেত্রেও সেই অংশটাই বলা হচ্ছে, অর্থাৎ সর্পিলাকার। তাই বলছে এই বায়ুর প্রবাহ হচ্ছে অত্যন্ত ওয়েভি, অর্থাৎ তরঙ্গায়িত, এবং মিয়েন্ডারিং বা সর্পিলাকার বা অত্যন্ত আঁকা বাঁকা। দ্য জেট স্ট্রিম মিয়েন্ডার নর্থ অ্যান্ড সাউথ a series of huge wave known as রসবি ওয়েভ। এখানে একটা ছোট্ট ধারণা আছে, রসবি ওয়েভ কি? রসবি ওয়েভ মনে হচ্ছে যখন এই তরঙ্গগুলি অত্যন্ত আঁকা বাঁকা হয়ে প্রবাহিত হয়, তখনই তাকে আমরা রসবি ওয়েভ বলি। মূলত যদি বলতে হয় যে পশ্চিমা জেট বায়ুতে অতি বৃহদাকৃতির যে তরঙ্গ সৃষ্টি হয়, যখন এই বায়ু অত্যাধিক বৃহদাকার তরঙ্গ তো সবসময় অত্যাধিক বৃহদাকার থাকে না, কখনো বেশি কখনো কম, আমরা অরিজিন কি করে হয় পড়বো, কিভাবে এটার উৎপত্তি হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে সবসময় তরঙ্গের মিয়েন্ডারিংটা একরকম থাকে না। তা যখন অত্যাধিক তরঙ্গ হয়, বৃহদাকার তরঙ্গ সৃষ্টি করে, তখনই তাকে বলা হয় রসবি ওয়েভ বা রসবি তরঙ্গ। এটা মূলত ওই কার্ল রসবির নাম অনুসারে হয়েছিল, 1939 সালে নামকরণ করেছিলেন। এখানে একটা প্রশ্ন আসে, কতগুলি রসবি তরঙ্গ লক্ষ্য করা যায়? এটা উল্লেখ্য, সেটা হচ্ছে উত্তর গোলার্ধে 6টি এবং দক্ষিণ গোলার্ধে এখন পর্যন্ত 3টি রসবি তরঙ্গ চিহ্নিত করা গেছে।
তাহলে রসবি তরঙ্গ এর একটা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যখন অত্যাধিক তরঙ্গায়িত হয় তখন তাকে আমরা রসবি ওয়েভ উল্লেখ করতে পারি। There is seasonal change in wind velocity in jet stream, অর্থাৎ এর একটা ঋতুগত পরিবর্তন লক্ষ্য করা যায়। Where this became strong during winter season, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বারংবার গুলিয়ে ফেলে অনেকে। সেটা হচ্ছে কখন এর গতিবেগ বেশি থাকে, স্ট্রং ডিউরিং উইন্টার সিজন, শীতকালে এর গতিবেগ অত্যাধিক থাকে। দ্য উইন্ড ভেলোসিটি বিকাম টুয়াইস, অর্থাৎ গ্রীষ্মকালে যেমন গতিবেগ থাকে তার প্রায় দ্বিগুণ গতিবেগ হয়ে যায় শীতকালে। ম্যাক্সিমাম উইন্ড ভেলোসিটি এখনো পর্যন্ত রেকর্ড করা গেছে প্রায় 483 কিলোমিটার পার আওয়ার। এটা মনে রাখতে হবে যে এর গতিবেগ কোন কালে বেশি লক্ষ্য করা যায়। তাহলে এখানে আমরা কি কি পেলাম, কোন উচ্চতায় প্রবাহিত হয়, কোন গোলার্ধে প্রবাহিত হয়, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত, কি রকম সর্পিল আকারে প্রবাহিত হয়, রসবি তরঙ্গ কি, কোন কালে অত্যাধিক গতি, শীতকালে অত্যাধিক গতি প্রায় দ্বিগুণ, কত কিলোমিটার গতিবেগ ম্যাক্সিমাম হতে পারে, 483 কিলোমিটার প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম তার গতিবেগ হতে পারে। এইগুলি হচ্ছে তার বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে ছোটখাটো, তোমরা বই দেখে সেটা স্টাডি করে নেবে। চলো এরপর কত রকমের জেট স্ট্রিম হয় আমরা সেটা এবার আলোচনা করি। জেট স্ট্রিমকে কত রকম ভাবে ভাগ করা যায়, আমরা এখানে মূলত 3 রকম ভাবে ভাগ করে দেখাবো। আরো অনেক রকম ছোট ছোট উপবিভাগে ভাগ করা যেতেই পারে, আমরা মূল 3টি এখানে পয়েন্ট আলোচনা করব। দেখো, পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, পোলার মানে কি মেরু, পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, এখানে দুটো জেট স্ট্রিম অঙ্কন করে দেখানো হয়েছে। একটা হচ্ছে, এটা হচ্ছে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, আর একটি হবে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। এই যে এইটা দেখো, সবগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম অভিমুখী, পূর্ব অভিমুখী বায়ু যাচ্ছে কোন দিক থেকে, পশ্চিম দিক থেকে। কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, তাই বায়ুকে পশ্চিমা বায়ুও অনেকে বলে থাকে। তাহলে এই বায়ুটা, প্রথমটা হচ্ছে এই যে এইটা পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, যেটা দক্ষিণ গোলার্ধেও দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি আলোচনা করব, সেটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, এই হলুদ রঙে যেটা দেখানো হয়েছে, এই যে যেটা দক্ষিণ গোলার্ধ দেখা যাচ্ছে। আর একটি আলোচনা করব যেটা হচ্ছে ট্রপিক্যাল জেট স্ট্রিম, যেটা ক্রান্তীয় অঞ্চল বলা, সেটা সম্পূর্ণ বিপরীত দিকে প্রবাহিত হয়, যেটা আমরা একটু পরে আসছি। যাই হোক, প্রথমে আসবো যেটা পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। এটা কি, দেখো, পোলার ফ্রন্ট জেট স্ট্রিম আর ফ্রম অ্যাবাউট অ্যাবাভ দ্য কনভার্জেন্স জোন 40 থেকে 60 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে লক্ষ্য করা যায়। তার উপরে দ্য সারফেস পোলার এয়ার, কোল্ড এয়ার মাস অ্যান্ড ট্রপিক্যাল এয়ার মাসেস। দেখো, এই এলাকায় কোন বায়ু প্রবাহিত হয়, তোমরা প্ল্যানেটারি উইন্ডোর সময় পড়েই এসছো যে এই এলাকায় একরকম বায়ু, এই এলাকায় একরকম বায়ু প্রবাহিত হয়, সেটাই এখানে বলছে। দেখো, পোলার কোল্ড এয়ার মাস অর্থাৎ মেরু শীতল বায়ুপুঞ্জ, আর ক্রান্তীয় ওয়ার্ম এয়ার মাস অর্থাৎ ক্রান্তীয় উষ্ণ বা গরম বায়ুপুঞ্জ, এই দুয়ের মিলন জায়গায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। পোলার ফ্রন্ট জেট স্ট্রিম ফ্রম এবার কোন এলাকার মধ্যে হয়, 45 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে হয়, উভয় গোলার্ধেই। উত্তর গোলার্ধেও যেমন লক্ষ্য করতে পারবো, তেমনি দক্ষিণ গোলার্ধেও লক্ষ্য করতে পারি। আর আছে, দেখো, দ্য থার্মাল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি জানো, গ্রেডিয়েন্ট হচ্ছে বায়ুচাপের ঢাল। থার্মাল মানে হচ্ছে তাপীয় ঢাল, অর্থাৎ তাপমাত্রাজনিত কারণে যে ঢাল হয়। Thermal gradient is steeped because convergence of two contrasting air mass. কেন কন্ট্রাস্টিং, কেন বিপরীত ধর্মী, তার কারণ এখানেই দেখো বলে দিচ্ছে, কোল্ড এয়ার মাস অ্যান্ড ওয়ার্ম এয়ার মাস, এই দুটো অবশ্যই বিপরীত। একটা সম্পূর্ণ শীতল এলাকা আর একটা সম্পূর্ণ উষ্ণ বায়ুপুঞ্জ, শীতল বায়ুপুঞ্জ, উষ্ণ বায়ুপুঞ্জ, এই দুয়ের মিলিত জায়গাতেই তৈরি হচ্ছে বলে এর থার্মাল গ্রেডিয়েন্টটা অত্যন্ত স্টিপ, মানে হচ্ছে অত্যন্ত খাড়া ঢাল বিশিষ্ট, অর্থাৎ তাপের বৈষম্য এখানে অত্যাধিক। দিস মুভ ইন ইস্টার্লি ডাইরেকশন বাট ইরেগুলার। ইস্টার্লি ডাইরেকশন মানে পূর্ব অভিমুখে যাত্রা করছে। ইস্টার্লি কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে। দেখো, পূর্ব দিকে যাচ্ছে, আসছে কোন দিক থেকে, পশ্চিম দিক থেকে, তার জন্য এর নাম হচ্ছে পশ্চিমা বায়ু বলা যেতে পারে, কিন্তু যাচ্ছে পূর্ব দিকে, ইস্টার্লি ডাইরেকশন। কিন্তু ইররেগুলার মানে এতটা রেগুলারিটি সাহায্যে একে মানে প্রবাহিত হতে দেখা যায় না, সারা বছর ধরেই যে প্রবাহিত হবে এমনটি নয়। এর গতিবেগ কিন্তু বেশ ভালোই থাকে, মানে ঘন্টায় প্রায় 250 থেকে 300 কিলোমিটার পার আওয়ার গতিবেগের থাকে। এর আর একটা নতুন মানে নামকরণ রয়েছে, এটাকে প্রাইমারি জেটও বলা হয়, অর্থাৎ প্রাথমিক জেট বলেও একে ধারণা করা বা অনুধাবন করা হয়।
তাহলে এই হলো একটা, আর দুটি আমরা আলোচনা করব। এবার পড়বো এইটি, এটা হলো পোলার জেট স্ট্রিম। এবার পড়বো সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম, অর্থাৎ উপক্রান্তীয় জেট প্রবাহ। দেখি কি কি তার বৈশিষ্ট্য আছে। দেখো, এটা কোথায় প্রবাহিত হয় খুব সহজেই বলে দিচ্ছে, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে উভয় গোলার্ধে। এই যে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে উভয় গোলার্ধে প্রবাহিত হয়। সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম মুভ ইন দ্য আপার ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ উচ্চ ট্রোপোস্ফিয়ার, টু দ্য নর্থ অফ সাবট্রপিক্যাল সারফেস হাই প্রেসার বেল্ট। এই এলাকায় প্রবাহিত হয় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উভয় গোলার্ধের মধ্যে। Their circulation is from west to east. ওয়েস্ট টু ইস্ট আমরা আগেই দেখলাম, ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে। কোন ডাইরেকশনে, এবার যদি প্রশ্ন এর সময় অনেক সময় গুলিয়ে যায় যে কি না, তাহলে ওয়েস্টার্লিজ কোন ডাইরেকশনে যাচ্ছে, ইস্টার্লিজ অর্থাৎ পূর্ব অভিমুখী, কিন্তু বায়ুটা হচ্ছে পশ্চিমা বায়ু, পূর্ব দিকে যাচ্ছে তাই পূর্ব অভিমুখী বায়ু। দেয়ার সার্কুলেশন ইজ ফ্রম ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে। ইন মোর রেগুলার ম্যানার দ্যান দ্য পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। আমরা এক্ষুনি জানলাম যে পোলার ফ্রন্ট জেট স্ট্রিমটা কিন্তু রেগুলার ম্যানারে প্রবাহিত হতো না, ইররেগুলার ছিল। এটা কিন্তু রেগুলার প্রবাহিত হয়, অর্থাৎ সারা বছর ধরে একটা নির্দিষ্ট গতিবেগে এটা প্রবাহিত হয়। এর গতিবেগ আগেরটার তুলনায় বেশি। মেরুদেশীয় গতিবেগ ছিল 250 থেকে 300, আর এর গতিবেগ প্রায় 300 থেকে 375 কিমি প্রতি ঘন্টায়। এটার মানে শীতকালে বেগ আরো বেড়ে যায়, অত্যাধিক বেশি হয়। এটা তুলনামূলক সুস্থায়ী, অর্থাৎ সারা বছর ধরে প্রবাহিত হয় প্রায় গড় একরকম গতিবেগে, কিন্তু গ্রীষ্মকালে তুলনামূলক কম এবং শীতকালে গতিবেগ তুলনামূলক বেশি। এইবার আর একটি পড়বো, সর্বশেষ যেটি, সেটা হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। দেখো ইস্টার্লি, এতক্ষণ আমরা ওয়েস্টার্লি শুনছিলাম, এবার ইস্টার্লি। দেখো ছবিটা দেখো, এই দেখো ট্রপিক্যাল ইস্টার্লি, ক্রান্তীয় অঞ্চল বরাবর। দেখো কোন দিকে যাচ্ছে, এর অ্যারোটা দেখো এই দিকে রয়েছে, আগেরটার অ্যারো এই দিকে ছিল, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। আগের পোলারটা ছিল পশ্চিম থেকে পূর্ব অভিমুখী, কিন্তু ট্রপিক্যাল ইস্টার্লি পূর্ব থেকে পশ্চিম অভিমুখী, ঠিক বিপরীত। এইটা এবার আমরা আলোচ্য বিষয়। 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ 15 থেকে 20 ডিগ্রি উত্তর এবং 15 থেকে 20 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ উভয় গোলার্ধেই লক্ষ্য করা যায়। এর গতিবেগ অবশ্য তুলনামূলক কম থাকে। যাই হোক, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম ডেভেলপড ইন দ্য আপার ট্রোপোস্ফিয়ার অ্যাবাভ সারফেস ইস্টার্লি ট্রেড উইন্ড ওভার ইন্ডিয়া আর আফ্রিকা। এই বিষয়টা বা এই বায়ুটা কিন্তু মূলত ভারত এবং আফ্রিকায় গ্রীষ্মকালেই লক্ষ্য করা যায়, অন্য সময় সচরাচর লক্ষ্য করা যায় না। ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম ডেভেলপড, কোথায় ডেভেলপ হয় আমরা আগেই জেনেছি, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, কিন্তু কোথায় মূলত লক্ষ্য করা যায়, ওভার ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা। ডিউরিং কোন সময়, সামার সিজন, ডিউ ইন্টেন্স হিটিং অফ টিবেটিয়ান প্লেটু, তিব্বত মালভূমি, অ্যান্ড প্লে ইম্পর্টেন্ট রোল ইন দ্য মেকানিজম অফ ইন্ডিয়ান মনসুন। আমরা মৌসুমী বায়ু যখন পড়বো, মৌসুমী বায়ুর উৎপত্তির বিভিন্ন তত্ত্ব আলোচনা করব, তখন মৌসুমী বায়ুর উৎপত্তিতে এই যে তিব্বতী মালভূমির একটা বিশেষ ভূমিকা রয়েছে, জেট স্ট্রিমের একটি বিশেষ ভূমিকা রয়েছে, সেটা আমরা তখন আলোচনা করব। এখানে সেটাই বলা হয়েছে যে এই যে গ্রীষ্মকালে ভারত এবং আফ্রিকায় প্রবাহিত হয় এবং ইন্টেন্স হিটিং অফ টিবেটিয়ান প্লেটু বা তিব্বতীয় মালভূমি অত্যন্ত গরম হয়ে যায় এই বায়ুর কারণে, এবং একটা বিশেষ ভূমিকা রয়েছে মৌসুমী বায়ুর উৎপত্তিতে ভারতে, ইন্ডিয়ান মনসুনে এর তৈরিতে একটা বিশেষ ভূমিকা রয়েছে। এর গতিবেগ কিন্তু তুলনামূলক অনেক কম থাকে, 175 থেকে 200 কিলোমিটার। এর অবস্থান ভারত এবং আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ বা লক্ষণীয়। কিভাবে তৈরি হয় জেনেসিস অফ জেট স্ট্রিম, এটাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। দেখি, এটাকে আমরা বলবো ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিম বা জেট প্রবাহের জীবন চক্র, যেটাকে আমরা ইন্ডেক্স সাইকেল বলবো। দেখো, ইন্ডেক্স সাইকেল হুইচ কমপ্লিট ইন 4 সাকসেসিভ স্টেজ, 4টে স্টেজের মাধ্যমে এটাকে আমরা বর্ণনা করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অর্থাৎ দেখো, এই একটা চক্র, এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এইরকম ভাবে আমরা এই 4টে ধাপকে আমরা এক এক করে বর্ণনা করব। দেখেই বুঝতে পারছো যে কিভাবে এটা সৃষ্টি হচ্ছে। কোল্ড এয়ার, কোল্ড পোলার এয়ার, ওয়ার্ম ট্রপিক্যাল এয়ার, কোল্ড ওয়ার্ম, কোল্ড ওয়ার্ম, কোল্ড ওয়ার্ম। দেখো হাই লো পুরোপুরি সেপারেটেড হয়ে যাচ্ছে, তারপর এই বৃত্তগুলি পুরো সম্পূর্ণ আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে।
আবার মিলিয়ে যাবে, তখন আবার এই জিনিস তৈরি হবে, মানে আবার 1 নাম্বার তৈরি হবে। আমরা পরের স্টেপগুলো আলোচনা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, যেটা হচ্ছে ফার্স্ট স্টেজ, আমি এখানে 4টে ছবি দিয়ে দিয়েছি একত্রে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যেটা আগেরটাই দেখলে। ফার্স্ট স্টেজ কি বলছে, অর্থাৎ এই ছবিটা আমরা এবার অ্যানালাইসিস করব। দেখো, এটা অনেক উপরের দিকে যাচ্ছে সমান্তরাল আকারে, কোনো বেশি বাঁকা নেই, আর এটাই বাঁকছে, এটা আরো বেশি বক্রতা হচ্ছে, এটা আরো বেশি বক্রতা প্রাপ্ত হচ্ছে। এইটাই আমরা ভেঙে চুরে এবার একটু আলোচনা করব। কি বলছে, দ্য পজিশন অফ জেট স্ট্রিম ইজ নিয়ার টু পোল and separated by polar cold air mass in the north and warm westerlies in the south in northern hemisphere. উত্তর গোলার্ধের কথাই আলোচনা করছি আমরা। কি বললো, যে এটা কোথায় লক্ষ্য করা যায়, নিয়ার দ্য পোল, অর্থাৎ পোলের কাছাকাছি, মেরুর কাছাকাছি। কে পৃথক করছে ওদেরকে, পৃথক করছে পোলার কোল্ড এয়ার মাস, অর্থাৎ এই এলাকায় যে মেরু অঞ্চলীয় যে শীতল বায়ুপুঞ্জ ছিল সে, এবং উত্তর দিকে, এবং দক্ষিণ দিকে কে, দক্ষিণ দিকে বলছে গরম অর্থাৎ উষ্ণ পশ্চিমা বায়ু। অর্থাৎ উত্তরে রয়েছে, উত্তর গোলার্ধের উত্তরে রয়েছে পোলার কোল্ড এয়ার মাস, আর উত্তর গোলার্ধের এই যে যেখানে তৈরি হচ্ছে তার দক্ষিণে রয়েছে পশ্চিমা বায়ু উষ্ণ। এই শীতল আর এই উষ্ণ বায়ুপুঞ্জের মিলিত জায়গায় এই রকম একটা বায়ু প্রবাহ তৈরি হচ্ছে ধীরে ধীরে। দেখো, দ্য সার্কুলেশন অফ জেট স্ট্রিম ইজ অলমোস্ট ইন স্ট্রেট পথ, একদম সহজ সরল সোজা পথে যেন প্রবাহিত হচ্ছে। ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব, যেটা আমি বারংবার বললাম। বিকজ রসবি ওয়েভ ইজ নট ডেভেলপড বাই দিস টাইম, রসবি ওয়েভ এখনো তৈরি হয়নি, কারণ রসবি ওয়েভের মূল বৈশিষ্ট্য কি বলেছিলাম, অতি বৃহৎ আকৃতির তরঙ্গ হবে, কিন্তু এখানে অতি বৃহৎ আকৃতির তরঙ্গ এখনো তৈরি হয়নি। দেখো, এই সব জায়গায় তৈরি হয়েছে, এতটা এখানে হয়নি। দেয়ার স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট, অর্থাৎ এখানে বায়ুচাপীয় ঢাল খাড়া, অত্যন্ত খাড়া, অ্যাক্রস দ্য স্ট্রং আপার এয়ার ওয়েস্টার্লি সার্কুলেশন হুইচ জেনারেট হাই জোনাল ইন্ডেক্স। এই একটা ভালো বিচার্য বিষয় রয়েছে, এই পর্যায়কে হাই জোনাল ইন্ডেক্সও বলা হয়ে থাকে। এটা অনেক সময় প্রশ্ন আসে যে কোন স্টেজ হাই জোনাল ইন্ডেক্সের অন্তর্ভুক্ত, সেটা হবে ফার্স্ট স্টেজ। এখানে প্রেসার গ্রেডিয়েন্ট, বায়ুচাপীয় ঢাল অত্যন্ত খাড়া হয়, এবং এই জোনকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। আমরা এতক্ষণ এই পর্যায়ে এলাম, এবার আস্তে আস্তে এর বক্রতাটা দেখো বৃদ্ধি পাবে। এটা কিন্তু পোলের জায়গায় আছে, মানে পোলার এলাকায়, আস্তে আস্তে দেখো নিচের দিকে নামছে, একদম নিরক্ষরেখার কাছাকাছি চলে আসবে একটা সময়, দিয়ে আবার ভেঙে যাবে, আবার এই পর্যায়ে ফিরে আসবে। তো আপাতত আমরা এখন মেরুর কাছাকাছি আছি। চলো, এবার আমরা বি অ্যানালিসিস করব, সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ কি বলছে, গ্র্যাজুয়ালি দ্য স্ট্রেট পথ অফ জেট স্ট্রিম ইজ ট্রান্সফর্ম ইন্টু ওয়েভি পথ, অর্থাৎ যে সহজ সরল সোজা পথ ছিল সেটা কিন্তু এবার খানিকটা বক্রতা পেতে শুরু করলো, ট্রান্সফর্ম ইন্টু ওয়েভি পথ, তরঙ্গায়িত হতে শুরু করলো। দিস প্রসেস ইনিশিয়েটেড দ্য বিগিনিং অফ দ্য ডেভেলপড অফ রসবি ওয়েভ। এটাই কিন্তু রসবি ওয়েভ তরঙ্গের একটা বিগিনিং বা শুরু হতে শুরু করলো। অর্থাৎ এরপর রসবি ওয়েভ গঠন হয়ে যাবে, কারণ রসবি ওয়েভ মানেই হচ্ছে অতি বৃহদাকার তরঙ্গ। পশ্চিম জেট বায়ুতে যখনই অতি বৃহদাকার তরঙ্গ সৃষ্টি হয়, তখন তাকে আমি বলতে পারি রসবি ওয়েভ বা রসবি তরঙ্গ। তাহলে এটা হচ্ছে সেই স্টেজ যেখানে রসবি ওয়েভ এবার ডেভেলপ করতে শুরু করলো বা গঠন হতে শুরু করলো। অ্যাম্পলিটিউড অফ জেট স্ট্রিম increase and gradually they extend toward equator. দেখো, আস্তে আস্তে এই যে গ্র্যাজুয়ালি টুয়ার্ডস ইকুয়েটর, এটা একদম পোলার এলাকায় ছিল, এই পোলার এলাকা থেকে আস্তে আস্তে এবার কিন্তু কোন দিকে যাচ্ছে, সে প্রায় নিরক্ষরেখার কাছাকাছি আসতে শুরু করেছে। এই পর্যায়ে আরো চলে আসবে কাছাকাছি। এর আগে কতটা কাছে ছিল, অনেকটা দূরে ছিল, ডিস্টেন্স কমলো, আরো কমবে। আচ্ছা, সেটাই বলছে যে গ্র্যাজুয়ালি এক্সটেন্ড টুয়ার্ডস দ্য ইকুয়েটর, ইকুয়েটরের সঙ্গে দূরত্ব আস্তে আস্তে কমবে। দ্য প্রেসার গ্রেডিয়েন্ট ইজ নর্থ সাউথ, এখানে প্রেসার গ্রেডিয়েন্ট তুলনামূলকভাবে উত্তর এবং দক্ষিণে লক্ষ্য করা যায়। এই তরঙ্গ বৃদ্ধি পাওয়ার জন্যই কিন্তু মূলত এই তোমার জেট স্ট্রিমগুলি বা জেট প্রবাহগুলো দক্ষিণে প্রায় নিরক্ষরেখার দিকে সরে আসছে। এটা হলো দ্বিতীয় স্টেজ। চলে আসবো আমরা এবার সি ছবিটায়। এ কি বলছে, এটাকে আরো বক্রতা প্রাপ্ত হবে, আরো মিয়েন্ডারিং হবে, আরো ওয়েভি হবে, সেটাই আলোচনা করা হচ্ছে। থার্ড স্টেজ, the stage is characterized by fully developed meandering, of course, of jet stream, with the result they are
পজিশনড নিয়ার দ্য ইকুয়েটর 20 ডিগ্রি। ওই পোলের কাছাকাছি ছিল, মেরুর কাছাকাছি ছিল, সে নামতে নামতে বক্রতা প্রাপ্ত হতে হতে প্রায় 20 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। সেটাই বলছে ডেভেলপ হতে হতে প্রায় ইকুয়েটরের কাছাকাছি 20 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। যদিও ইকুয়েটর হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু মেরু অঞ্চল থেকে প্রায় 0 ডিগ্রির কাছাকাছি চলে এসছে, কিন্তু তার বর্তমান অবস্থান হচ্ছে 20 ডিগ্রি ল্যাটিটিউডের কাছে। It may be noted that the pressure gradient in the first two stage is from north to south. এটা খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ কিন্তু প্রেসার গ্রেডিয়েন্ট নর্থ থেকে সাউথে অবস্থান করছিল, এবার সেটা দাঁড়িয়ে গেল ইস্ট থেকে ওয়েস্টে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম অভিমুখী হয়ে। There a displacement of polar cold air mass towards equator of tropical warm air mass towards the pole. দেখো, ডিসপ্লেসমেন্ট অফ পোলার কোল্ড এয়ার মাস অর্থাৎ মেরু শীতল বায়ুপুঞ্জ টুয়ার্ডস ইকুয়েটর, অর্থাৎ এই এলাকায় যেটা ছিল সে কিন্তু আস্তে আস্তে নামছে নেমে আরো নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এই এলাকার বায়ুটা এখন এই দিকে চলে আসছে। সেটাই এখানে বলছে ডিসপ্লেসমেন্ট অফ পোলার কোল্ড এয়ার মাস টুয়ার্ডস ইকুয়েটর, অর্থাৎ এইখানে যে পোলার কোল্ড এয়ার মাস ছিল অর্থাৎ মেরু শীতল বায়ুপুঞ্জ ছিল, সেটা কিন্তু এখন ইকুয়েটরের দিকে চলে আসছে। অফ ট্রপিক্যাল ওয়ার্ম এয়ার মাস টুয়ার্ডস পোল, এই এলাকায় কি ছিল, ট্রপিক্যাল মানে ক্রান্তীয় উষ্ণ বায়ু ছিল বায়ুপুঞ্জ, সেটা এবার চলে যাচ্ছে এই এলাকায়, অর্থাৎ এই এলাকার বায়ু চলে আসছে এই এলাকায় এবং এই এলাকার বায়ু চলে আসছে এই এলাকায়। সেটাই এখানে বলছে যে পোলার কোল্ড এয়ার মাস চলে আসছে ইকুয়েটরের কাছে আর ট্রপিক্যাল ওয়ার্ম এয়ার মাস চলে যাচ্ছে পোলের কাছে। এটাই হচ্ছে থার্ড স্টেজ। এই থার্ড স্টেজে জেট প্রবাহ স্থানান্তরিত হয়ে প্রায় 20 ডিগ্রির কাছাকাছি চলে আসে, তবে ক্ষেত্র বিশেষে এটা কিন্তু 15 ডিগ্রির কাছাকাছিও চলে আসে এবং বক্রতা যত বৃদ্ধি পেতে থাকে বায়ুর গতিবেগ কিন্তু তুলনামূলক তত হারে হ্রাস পেতে থাকে। যত বক্রতা বৃদ্ধি পাবে তত হ্রাস পাবে, কারণ আমরা জানি এই যে বক্রতা বৃদ্ধি পেয়েই একটা সময় কি হবে, এ নিজে সেপারেট হয়ে যাবে, তখন আবার এই বায়ুর সঙ্গে এই বায়ু মিলে যাবে। ঠিক যেমন ভাবে আমরা অশ্বক্ষাকৃতি হ্রদের গল্প করেছিলাম, মিয়েন্ডারিং হলো, মিয়েন্ডারের ফলে এ একটা নিজে সেপারেট হয়ে গেল, তারপর এ চলে গেল সোজা। এখানেও তাই। চলে এসো লাস্ট স্টেজ, যেটা আমরা এইটা পড়বো, ফোর্থ স্টেজ। কি বলছে, ফোর্থ স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই কাটিং অফ মিয়েন্ডার, অর্থাৎ মিয়েন্ডার গুলো এবার কেটে গেল, অর্থাৎ এই যে বক্রতা প্রাপ্ত হয়েছিল এবার নিজে সেপারেট হয়ে গেল, স্বতন্ত্র হয়ে গেল, পৃথক হয়ে গেল। এই একটা হয়ে গেল, এই একটা হয়ে গেল, এই একটা হয়ে গেল, দিয়ে বাকিগুলো কি হলো, সোজা প্রবাহিত শুরু করলো। সেটা এখানে বলছে characterized by cutting of meander of jet stream from main path due to their more and more meridional circulation from north to south, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার জন্য এগুলি ধীরে ধীরে পৃথক হতে শুরু করলো, resulting into their circulation in independent circular pattern in the form of cyclone and anticyclone circulation। দেখো, এর ফলস্বরূপ এইভাবে ছোট ছোট পৃথক হয়। আমরা প্রথম ছবিটায়, রঙিন ছবিটায় দেখেছিলাম কিছু কিছু জায়গায় এল তৈরি হচ্ছে আর কিছু কিছু জায়গায় এইচ তৈরি হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে, এগুলোই উচ্চচাপ তৈরি হয়ে যাচ্ছে। তখন এই সব জায়গাগুলোই কিন্তু তখন এবার সাইক্লোনিক প্যাটার্ন তৈরি হচ্ছে বা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। এর ফলস্বরূপ এতটা বক্রতা প্রাপ্ত হয়েছে, তারপর তারা এবার সম্পূর্ণ পৃথক হতে শুরু করেছে এবং তার ফলে এখানে সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোনের সার্কুলেশন শুরু হয়ে গেছে। সর্বোচ্চ হয়ে বায়ু প্রবাহ যখন মূল বাঁক থেকে বিচ্ছিন্ন হয় তখনই সেটাকে আমরা চতুর্থ স্টেজ বলতে পারি, অর্থাৎ এটাকে আমরা লো জোনাল ইন্ডেক্স বলতে পারি। তাহলে প্রথমটাকে আমরা বলেছিলাম হাই জোনাল ইন্ডেক্স অর্থাৎ ফার্স্ট স্টেজ, আর শেষ স্টেজ চতুর্থ পর্যায়কে আমরা বলতে পারি কিন্তু লো জোনাল ইন্ডেক্স অর্থাৎ শেষ স্টেজ। এই চারটি পদ্ধতির মাধ্যমেই জেট বায়ু উৎপত্তি হলো। দেখো, প্রথমে ধীরে 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 উৎপত্তি হলো, তারপর একটা সময় ভেঙে গেল, ভেঙে গিয়ে আবার সে প্রাথমিক পর্যায়ে ফিরে এলো। এইভাবেই তার সার্কুলেশন চলছে, এই চারটি স্টেজের মাধ্যমেই তার সৃষ্টি হচ্ছে, বিনাশ হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমেই জেট বায়ু লক্ষ্য করা যায়। এখানে একটা প্রশ্ন ছিল যে উত্তর গোলার্ধে কটা, দক্ষিণ গোলার্ধে কটা রসবি ওয়েভ এখনো পর্যন্ত লক্ষ্য করা গেছে। এটা একটু মনে রাখবে, উত্তর গোলার্ধে 6টি এবং দক্ষিণ গোলার্ধে এখনো পর্যন্ত 3টি রসবি ওয়েভ চিহ্নিত করা গেছে। এরপর রয়েছে জেট স্ট্রিমের সিগনিফিকেন্ট বা গুরুত্ব কি। এগুলো তোমরা এমনি বুঝতে পারছো যে জেট স্ট্রিম এই যেভাবে প্রবাহিত হচ্ছে তার কি ফলাফল হতে পারে। আমি ছোট্ট করে এখানে দু একটা পয়েন্ট অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখো, দেয়ার ইজ ক্লোজ রিলেশন বিটুইন, খুব নিকট সম্পর্ক রয়েছে ইন্টেন্সিটি অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন
অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলের যে সাইক্লোন রয়েছে অ্যান্ড জেট স্ট্রিম, এদের মধ্যে একটা নিকট সম্পর্ক রয়েছে, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম যে এই অঞ্চলগুলোই যখনই ফোর্থ স্টেজে চলে আসছে তখনই কিন্তু ওখানে সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোনের পরিস্থিতি তৈরি হচ্ছে। দিস সাইক্লোন বিকাম ভেরি স্ট্রং অ্যান্ড স্টর্মি, অর্থাৎ এই সাইক্লোনগুলি অত্যন্ত দ্রুত গতি এবং গতিবেগ সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। When the upper air tropospheric jet stream are positioned above temperate cyclone on ground surface and yield more precipitation than normal. নর্মাল যে বৃষ্টি হয় তার তুলনায় এই পরিস্থিতি অত্যাধিক বৃষ্টিপাতকে বাড়িয়ে দিচ্ছে। Jet stream cause horizontal convergence and divergence in the upper troposphere. In the upper air convergence from মানে এখানে কিন্তু গঠন, upper convergence from upper air anticyclone, তার মানে কি আপার এয়ার কনভার্জেন্স আপার এয়ারে অ্যান্টিসাইক্লোন তৈরি করছে, যেখানে while আপার এয়ার সাইক্লোন আর ডেভেলপড ডিউ টু আপার এয়ার ডাইভার্জেন্ট, আপার এয়ার যেখানে ডাইভার্জেন্ট হচ্ছে সেখানে সাইক্লোন তৈরি হচ্ছে, আর যেখানে কনভার্জেন্ট হচ্ছে সেখানে তোমার অ্যান্টিসাইক্লোন তৈরি হচ্ছে। এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলি ধারণা রাখতে হবে, মনে রাখতে হবে। এবং চলে আসো শেষ পয়েন্টে, দ্য মনসুন অফ সাউথ এশিয়া ইজ লার্জলি এফেক্টেড অ্যান্ড কন্ট্রোল বাই জেট স্ট্রিম। আমরা যখন মনসুনের মেকানিজম পড়বো বা মৌসুমি বায়ুতে জেট স্ট্রিমের কি সম্পর্ক বা প্রভাব পড়বো, তখন এই বিষয়টা আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তবে এটা জেনে রাখো, মনসুন অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে মৌসুমি বায়ু, এটা বৃহৎভাবে প্রভাবিত হয় এই জেট স্ট্রিমের দ্বারা। তা এই হয়ে গেল মোটামুটি আমাদের জেট স্ট্রিম সম্বন্ধে আলোচনা, যেখানে আমরা জেট স্ট্রিম কি, তার গতিবেগ কত, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, কত রকমের হয়, কিভাবে উৎপত্তি হয়েছে, এর কি গুরুত্ব, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম। এটা ভালো করে আমি খুব সূক্ষ্ম পয়েন্টগুলো আলোচনা করেছি, বইয়ে আরো বিস্তারিত তথ্য তোমরা পাবে, সেগুলো বই থেকে ভালোভাবে পড়ো। আপাতত এটুকুই, ধন্যবাদ।